ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা ক্লাস 6 ব্লুজুম অর্থাৎ ইংলিশ বইটি লেসন 8 পর্যন্ত সম্পূর্ণ করেছিলাম। আজকে লেসন 9 আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং লিখেছেন জোসেফ ক্যাম্বেল, একটা কবিতা। আজকে সেটা আমরা সম্পূর্ণ কবিতাটা পড়ে সেখান থেকে আমরা প্রশ্নগুলো অর্থাৎ অ্যাক্টিভিটিগুলো সম্পূর্ণ করব। চলো তাই দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তোমরা যারা চ্যানেলে নতুন তাদের জন্য বলছি যে এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। শুরু হচ্ছে আজকের ক্লাস লেসন 9 আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং, অর্থাৎ আমি আমার বাবার সাথে চাষ করতে যাব বা কৃষিকাজে যাব। এটা লিখেছেন জোসেফ ক্যাম্বেল। তোমাদের লেসন 9 এটা পেজ নাম্বার 90-তে অর্থাৎ 90-এ এখানে রয়েছে। আশা করি তোমাদের যে সেকেন্ড লেসন মানে সেকেন্ড যেটা সামেটিভ টেস্ট বা সেকেন্ড ইউনিট টেস্ট, সেটা আশা করি লেসন 8 অথবা 7 পর্যন্ত হবে, তো সেটা সম্পূর্ণ হয়ে গেছে। এই লেসন 9টা আশা করি সেটা থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ যেটা থার্ড সামেটিভ টেস্ট, যেটা ফাইনাল টেস্ট, সেখানে সেটা এটা হতে পারে। তবু আমি করিয়ে দিচ্ছি। চলো এখান থেকে শুরু করি আমরা। প্রথমে এখানে কবি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। জোসেফ জন ক্যাম্বেল 1879 টু 1944। জোসেফ জন ক্যাম্বেল 1879 থেকে 1944, অর্থাৎ 1879 ওনার জন্ম সাল এবং 1944 ওনার মৃত্যু সাল। ওয়াজ এ ফেমাস আইরিশ পোয়েট অ্যান্ড লিরিকিস্ট। তিনি হলেন একজন বিখ্যাত আইরিশ কবি এবং গীতিকার। হি ওয়াজ বর্ন ইন বেলফাস্ট ইন অ্যান আইরিশ ফ্যামিলি, অর্থাৎ তিনি একটা আইরিশ ফ্যামিলি জন্ম করেছিলেন যেটা বেলফাস্টে থাকতো। ঠিক আছে। হিজ লিটারারি অ্যাক্টিভিটিস বিগ্যান উইথ সংস, অর্থাৎ যে ওনার সাহিত্যকর্ম শুরু হয়েছিল সঙ্গীতের মাধ্যমে। ইন 1905 হি মুভ টু লন্ডন, 1905 সালে তিনি লন্ডনে চলে যান। হিজ ফেমাস পোয়েম ইনক্লুড অ্যাট হারভেস্ট অন ওয়েকিং, দি ব্লাইন্ড ম্যান অ্যাট দি ফেয়ার, দি ওল্ড ওম্যান, এটসেট্রা। অর্থাৎ ওনার যে বেশ কিছু বিখ্যাত কবিতা এগুলো হলো অ্যাট হারভেস্ট, অন ওয়েকিং, দি ব্লাইন্ড ম্যান অ্যাট দি ফেয়ার অ্যান্ড আরেকটা কী রয়েছে সেটা দি ওল্ড ওম্যান ইত্যাদি। তাহলে কবি সম্পর্কে আমরা পড়লাম এবং জানলাম কিছু। এবার এখানে একটা ছোট্ট টাস্ক রয়েছে, বেশ কিছু পেশা রয়েছে, সেই পেশাগুলো আমাদেরকে ম্যাচ করতে হবে যে এ কলম থেকে বি কলম, কোন পেশার কী কাজ। প্রথমে রয়েছে ব্ল্যাকস্মিথ কাদের বলা হয়? যারা যে হাতুড়ি তারপর লোহা নিয়ে যেসব কাজকর্ম করেন তাদেরকে বলা হয়, এক কথা বলে কর্মকার বা কামার। ঠিক আছে, কামার, ব্ল্যাকস্মিথ হচ্ছে কামার। এখানে তাহলে কোনটা হবে? যে ওয়ার্কস উইথ আয়রন, অর্থাৎ যে লোহা নিয়ে কাজ করে। তারপর হচ্ছে হকার মানে যে বিক্রেতা, যিনি জিনিস বিক্রি করেন ওনাকে বলা হয় বিক্রেতা। তো এখানে হকারটা হবে সেলস ওয়ার্স। তারপর হচ্ছে নার্স, আমি বুঝতে পারছি নার্স মানে যিনি রোগী দেখাশোনা করেন। লুক আফটার সিক পিপল। আর পাইলট যিনি এরোপ্লেন চালান, ফ্লাইস এরোপ্লেন। বোঝা গেল? দেখে নাও তোমরা, খুবই সহজ জিনিস এগুলো। এবার আমাদের কবিতাটা রয়েছে সেটা আমরা শুরু করব। এখানে 3টে স্ট্যাঞ্জা রয়েছে, তো প্রথম স্ট্যাঞ্জা থেকে আমরা শুরু করব। শুরু হচ্ছে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং। এখানে তোমরা লক্ষ্য করবে যে আয়ের পর উইল হয়েছে, কিন্তু আয়ের পর সাধারণত স্যাল হয়ে থাকে, কিন্তু আয়ের পর উইল কী জন্য হলো? কিন্তু এখানে এই জন্য হলো কারণ এই কাজটা সে জোর করে যাবে
মানে বাবার সাথে যাবে সেটা বলতে চাইছে, যে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং, আমি বাবার সাথে চাষ করতে যাব। এখানে যে এ প্লাউইং কথাটা বলা আছে, এটা কী জন্য বলা হয়েছে সেটা আমরা যে কবিতার শেষে জানতে পারবো। টু দি গ্রিন ফিল্ড বাই দি সি, অর্থাৎ সেই সবুজ জমিতে, সেই সমুদ্রের পাশে। এখানটা করে গ্রিন ফিল্ড মানে এখানটা বলা হচ্ছে কী জন্য, কারণ চাষ করার আগে তখন মাঠের মধ্যে ঘাস থাকে, তার জন্য সেখানে মাঠটা সবুজ থাকে, তাই বলা হচ্ছে গ্রিন ফিল্ড। কোথায় যাব? সেই সমুদ্রের পাশে সবুজ মাঠে যাব। অ্যান্ড দি রুকস অ্যান্ড দি ক্রোজ অ্যান্ড দি সিগালস, এগুলো সবই পাখির নাম। রুকস মানে হচ্ছে যে দাঁড় কাক, অর্থাৎ বড় যে কাকগুলো রয়েছে সেগুলো দাঁড় কাক আমরা বলি। আর দি ক্রোজ মানে হচ্ছে যে কাক, আর দি সিগালস হচ্ছে যে গাংচিল। তাহলে কি বলছে যে এবং দাঁড় কাকেরা এবং গাংচিলেরা কি করবে? উইল কাম ফ্লকিং আফটার মি, অর্থাৎ আমাকে তারা দলবদ্ধভাবে ধাওয়া করে আসবে। উইল কাম মানে আসবে, ফ্লকিং মানে হচ্ছে যে এক কথায় যেটা দলবদ্ধভাবে আসা, আর আফটার মি মানে আমার ধাওয়া করার মতো আসবে। এখানে আফটার মি মানে আমার পরে সেরকম বোঝাচ্ছে, ঠিক আছে, কিন্তু সেটা নয়, যাতে আমাকে ধাওয়া করবে অর্থাৎ তাড়া করার মতো। আই উইল সিং টু দি পেশেন্ট হর্সেস, অর্থাৎ আমি যে পেশেন্ট মানে এখানে শান্ত, ঠিক আছে, শান্ত, হর্সেস মানে ঘোড়া, অর্থাৎ আমি শান্ত ঘোড়াদের উদ্দেশ্যে গান করব। উইথ দি লার্ক, এখানে আবার লার্ক পাখি অর্থাৎ যে ভরত পাখি কথা বলা হয়েছে, অর্থাৎ ভরত পাখির সঙ্গে আমি গান করব। ইন দি সাইন অফ দি ইয়ার, অর্থাৎ যে বাতাসের বাতাসের সাথে, অর্থাৎ বাতাস এখানে সাইন বলতে গেলে এখানে তো সূর্যের সাইন বোঝায়, অর্থাৎ সূর্যের আলোটাকে, কিন্তু এখানে বাতাসের আলোটাকে বোঝানো হচ্ছে। কী জন্য? যে বাতাসের সাথে, এটা মানে যেহেতু কবিতাতে কোনো মানে ওয়ার্ডের ব্যবহারগুলো একটু অন্যরকম মনে হবে তোমাদেরকে, কিন্তু এখানে মানেগুলো কি উদ্দেশ্য করে হচ্ছে সেটা বুঝতে হবে। এখানটা করে যে সূর্যের সাইন বোঝাচ্ছে না, এখানে যে বাতাসের সাইন সেটা বোঝাচ্ছে, যে বাতাস বয়ে আসছে সেটাকে বোঝানোর জন্য সাইন কথাটা ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড মাই ফাদার, এবং আমার বাবা, উইল সিং, এবং গান করবেন, দি প্লাউ সং, অর্থাৎ সেই চাষ করার গান, যে হাল চালানোর গান, সেটা আমার বাবা করবেন। দ্যাট ব্লেসেস, যেটা সাহায্য করবে কি, বা যেটা মঙ্গল হবে বা আশীর্বাদ করবে, দি ক্লিভিং শেয়ার। ক্লিভিং কথাটির অর্থ হলো, যেটা তোমরা কবিতার শেষে দেখতে পাবে, যে ক্লিভিং মানে হচ্ছে কাটিং সামথিং ইন্টু টু, অর্থাৎ কোনো কিছু জিনিসকে দুটো ভাগে ভাগ করে দেওয়া, সেটাকে বলা হয় ক্লিভিং। এখানে যে আমরা যখন মাটি চাষ করি, চাষের মধ্যে চাষ করার সময় তখন মাটিটাকে কেটে দুভাগ হয়ে যায়, যখন ফালটা চলে যায় তখন সেটা, এই মাটি যদি থাকে তো এর মধ্যে ফাল চলে যায়, তখন সেটা কেটে দুভাগ হয়ে যায়। তো সেই কথা বলার জন্য ক্লিভিং কথাটা ব্যবহার করা হচ্ছে, যে বাবা যখন যে এই হাল চালানো গান করবেন, তখন তাদের সেই গানের মঙ্গলে সেই মানে চাষ করার সময় চাষের মাটিটা দুভাগ হয়ে যাবে, অর্থাৎ চাষটা ভালো হবে। তাহলে এখানে যে চাষ করার সেই প্রথম স্ট্যান্ডাটা আমরা দেখলাম। এবার এখানে একটা ছোট্ট ছবি রয়েছে, এখানে ছবিতে এখানে একটা মেয়ের ছবি দেওয়া রয়েছে, কিন্তু এখানে যখন আমরা কবিতাটা পড়বো এবং সেটা দেখবো, তখন সেখানে ছেলের কথা বলা রয়েছে একটা। এখানে ওনার ছেলেটার বাবা হাতে একটা, এটা কোনো চাষ করার একটা যন্ত্র যেটা ব্যবহার করা হয়ে থাকে, হাতে রয়েছে। এবার আমরা সেকেন্ড স্ট্যান্ডাতে চলে যাব। এখানে শুরু হচ্ছে আবার সে একই লাইন দিয়ে, যে আই উইল গো উইথ মাই ফাদার এ সোয়িং। আবার সোয়িং কথাটা আগে এই কথাটা যোগ হচ্ছে। সোয়িং মানে হচ্ছে যে বীজ বপন করা, প্রথমে মাটি চাষ করা হলো, এবার বীজ বপন করা হবে। তাই বীজ বপন করার জন্য বলছে আমি আমার বাবার সাথে বীজ বপন করতে যাব। টু দি রেড ফিল্ড বাই দি সি, সমুদ্রের ধারে লাল মাটিতে। তখন চাষ করার আগে তখন ছিল সবুজ, অর্থাৎ যখন ঘাস ছিল, বা ঘাস যখন চাষ করা হয়ে গেল তখন ঘাসগুলো চলে গেল এবং সেই মাটিটা হয়ে গেল লাল, রেড ফিল্ড, ঠিক আছে, রেড ফিল্ড, তো লাল মাটি। তো লাল মাটিতে আমি আমার বাবার সাথে সমুদ্রের ধারে লাল মাটিতে আমি আমার বাবার সাথে বীজ বপন করতে যাব। অ্যান্ড দি মালস, এখানে আবার পাখির নাম বোঝাচ্ছে, মালস, অ্যান্ড দি রবিনস অ্যান্ড দি থ্রাসেস। এবার মালস পাখিটার সেরকম বাংলা নাম সেরকম পাওয়া যায় না, তো এখানে মালসই বলবো আমরা। এবং মালস পাখিরা, তারপর
গায়ক পাখিরা, রবিন্স গায়ক পাখি, এবং যে থ্রাসেস মানে হচ্ছে যে সুরেলা পাখি, গান করা পাখিরাও, ঠিক আছে। তো এই পাখিগুলো কী করবে, উইল কাম ফ্লকিং আফটার মি, আবার সে একই, যে একত্রিত হয়ে বা দলবদ্ধ হয়ে আমার দিকে ধাওয়া করে আসবে। আই উইল সিং টু দি স্টার্ডিং সোয়ার্স। স্টার্ডিং কথা অর্থ হলো যে, এখানে আমরা পরের পৃষ্ঠাতে দেখতে পাবো যে আছে ওয়ার্কিং হার্ড, অর্থাৎ যে কঠোর পরিশ্রম করা। আর কাঁধে পরিশ্রম করা তো বলা হচ্ছে এখানটা করে সোয়ার্স মানে যারা বীজ বপন করছে, অর্থাৎ মাঠের মধ্যে যারা বীজ বপন করে তারা তো খুবই পরিশ্রম করে। তো তাদের সেই পরিশ্রমের কথাটার জন্য বলছে যে আমি সেই কঠোর পরিশ্রমী বীজ বপনকারীদের সঙ্গে গান করব উইথ দি ফিঞ্চ। ফিঞ্চ আবার এখানটা করে একটা পাখির নাম, ঠিক আছে। ফিঞ্চ এখানে একটা পাখির নাম। তো মানে এই পাখিটার মানে বর্ণনাটা এরকম দেওয়া রয়েছে যে কালো নীলচে ছোট গায়ক পাখি একটা, অন দি ফ্লোয়ারিং সোলো। এখানে সোলো কথার অর্থ হচ্ছে যে SLOE, এটা দেওয়া হয়েছে যে দি স্মল ব্লুসেস ব্ল্যাক ফ্রুট অফ ব্ল্যাক থ্রোন উইথ এ শার্প সাওয়ার টেস্ট। ও এখানটা করে যে ফলটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ফলটার উপরে পাখিটা বসেছিল, সে কালো কালচে নীল ছোট ফলের উপর বসা এই ফিঞ্চ, অর্থাৎ একটা গায়ক পাখি। ফিঞ্চ মানে হচ্ছে গায়ক পাখি, ঠিক আছে। ফিঞ্চ মানে গায়ক পাখি। আর এই ষোলোটা কথাবার্তা হচ্ছে এটা যে ওই যে গাছের নামটা বলা হচ্ছে যেখানে কালো নীলছে কালচে নীল ছোট ফলের যেটা ফল যেখানে টক খেত অনেকটা, টক টক খেতে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দি সিড সং, এবং আমার বাবা গান করবেন সেই বীজ বপনের গান, দ্যাট অনলি দি ওয়াইস মেন নোন, যেটা শুধুমাত্র জ্ঞানী মানুষেরাই জানেন। তো এটা সেকেন্ড স্ট্যাঞ্জা শেষ হলো, যেখানে বীজ বপন করার কথা রয়েছে। এবার লাস্ট স্ট্যাঞ্জা, এখানে সেম শুরু হচ্ছে, আই উইল গো উইথ মাই ফাদার এ রিপিং, আমি আমার বাবার সাথে, আবার রিপিং মানে হচ্ছে যে ফসল কাটা, আমি আমার বাবার সাথে ফসল কাটতে যাব। টু দি ব্রাউন ফিল্ড বাই দি সি, এবার যখন ফসল কাটবো তখন কি ফসলগুলো কীরকম রঙ হবে, ব্রাউন টাইপের, অর্থাৎ বাদামি রঙে হয়ে যাবে। তো সমুদ্রের ধারে এসে বাদামি জমিতে যাব। অ্যান্ড দি গিস অ্যান্ড দি পিজিয়ন্স অ্যান্ড দি স্প্যারো, সেই রাজহংসী, গিস মানে হচ্ছে আমি জানি রাজহংসী, তারপর পিজন মানে হচ্ছে যে পায়রা, এবং স্প্যারো মানে হচ্ছে চড়াই, অর্থাৎ চড়াই পাখিরা কী হবে, উইল কাম ফ্লকিং আফটার মি, আমাকে ঘিরে ধাওয়া করে আসবে দলবদ্ধভাবে। আই উইল সিং টু দি ওয়ারি রিভার, এবং আমি যে ওয়ারি কথার অর্থ হলো যে মানে যারা ক্লান্ত হয়ে যাওয়া, আর রিপার হচ্ছে যারা ফসল কাটে, অর্থাৎ তাহলে যে ক্লান্ত মুখে ফসল কাটে তাদের উদ্দেশ্যে আমি গান করব। উইথ দি রেন, রেন কথা হচ্ছিল একটা গায়ক পাখি, তো সেই গায়ক পাখির সঙ্গে আমি গান করব। ইন দি হিট অফ দি সান, সেই সূর্যের প্রখর তাপে বা সূর্যের প্রখর তেজে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য স্কাই সং, এবং আমার বাবা সেই কাস্তে, স্কাই মানে হচ্ছে কাস্তে, অর্থাৎ যেটা এরকম দেখতে হয়ে থাকে একটা, যেটা ফসল কাটতে ব্যবহার করা হয়ে থাকে। তো আমি আমার বাবার সাথে, না সরি, এখানে আমার বাবা গান করবেন সেই কাস্তের গান, দ্যাট জয়েস ফর দি হারভেস্ট ডান, যেটা আনন্দ করে সে ফসলটা কাটতে সাহায্য করবে, অর্থাৎ যেটা সাহায্য করবে আনন্দে ফসল কাটতে। তো এখানে তিনটে স্টেজ, যেটা ফার্মিংয়ের, যে প্রথমে জমিতে চাষ করা হলো, তারপর বীজ বপন করা হলো, এবং তারপরে ফসল কাটা হলো। এটা সম্পূর্ণ কবিতাটা আমরা পড়লাম। এবার এখান থেকে আমাদের বেশ কিছু জানা জিনিস রয়েছে। এখানে আমি বলেছিলাম যে প্রত্যেক স্ট্যাঞ্জার তোমরা লক্ষ্য করবে, ফার্স্ট স্ট্যাঞ্জা থেকে যে এ প্লাইং কথাটা হচ্ছে প্লাইং, কিন্তু তার আগে এই কেন যুক্ত হলো। তারপর কথা হলো সুইং, কিন্তু তার আগে এটা কেন যুক্ত হলো। এখানে কথা হলো রিপিং, কিন্তু তার আগে এই কথাটা কেন যুক্ত হলো। এটা এখানে দেওয়া রয়েছে যে কী জন্য দেওয়া হলো। তো এখানে শুরু হচ্ছে, এ ফর্ম অফ ভার্বিং ইজ হোল্ড ওভার ফ্রম আর্লিয়ার ভ্যারাইটিস অফ ইংলিশ। এটা মানে হচ্ছে যে এক ধরনের যেটা কাজ করা বোঝায়, ভার্বের কাজ বহু পুরনো ইংরেজিতে যেটা ব্যবহার করা হয়ে থাকতো। বাট ইট ইজ সিমিলার টু মডার্ন রিডার্স ফ্রম দি নার্সারি রাইমস বোথ ওল্ড অ্যান্ড মডার্ন। কিন্তু বর্তমানে যে পাঠকদের কাছে এটা খুবই একটা উপসর্গের মতো ব্যবহার করা হয়ে থাকে, যেটা সে যেটা না নার্সারিতে যে রাইম অর্থাৎ ছন্দ ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রে পুরনোতে এবং নতুন ক্ষেত্রে সে একই,
অর্থাৎ এটা ছন্দের জন্য ব্যবহার করা হয়েছে। দি প্রিফিক্স এ এমফ্যাসিস দি ডিউরেশন অফ অ্যান অ্যাকশন, অর্থাৎ এই যে এটা একটা কাজের মাত্রাটা বোঝাচ্ছে। আই উইল গো ফর প্লাউইং উইথ মাই ফাদার মিনস দ্যাট হি ইজ এনগেজড ইন এ রিলেটিভলি শর্ট টার্ম টাস্ক, অর্থাৎ আমি আমার বাবার সাথে কাজে যাব, চাষের কাজে যাব, এটা মানে হচ্ছে সে একটা অল্প কাজের জন্য সেটা কোনো কাজে যুক্ত হয়েছে। আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং মিনস দ্যাট দি টাস্ক ইজ অফ এ লঙ্গার ডিউরেশন। এবার যখন আমি আমার বাবার সাথে চাষ করতে কাজে যাব তখন এটা কাজটা তখন বেশিক্ষণ বোঝাচ্ছে। এবার এখানে ওয়ার্ড নেক্সটে রয়েছে ক্লিভিং, কাটিং সামথিং ইন্টু টু, কোনো কিছু কেটে দুভাগ করে দেওয়া। এ সোয়িং, প্লান্টিং সিড অর্থাৎ বীজ বপন করা। স্টার্টিং, ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা। ফিঞ্চ, এ কাইন্ড অফ সিঙ্গিং বার্ড, এক ধরনের গায়ক পাখি। আর স্লো, দি স্মল ব্রুসেস ব্ল্যাক ফ্রুট অফ দি ব্ল্যাক থ্রোন উইথ এ শার্প সাওয়ার টেস্ট, যেটা বললাম যে এক ধরনের কালচে নীল ছোট ফল যেটা স্বাদটা অনেকটা তীক্ষ্ণ তেঁতোর মতো, তীক্ষ্ণ টক স্বাদের, যেটা যে এই ফিঞ্চ পাখিটা বসেছিল গাছের উপরে এবং খাচ্ছিল ওটাই বলা হয়েছে এখানে। এবার আমরা প্রথম অ্যাক্টিভিটি শুরু করব। এবার অ্যাক্টিভিটি 1-এ আমরা শুরু করে এখানে প্রথম দিকটা আছে কী বলেছে যে চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভস অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস, অর্থাৎ যেখানে 3টে করে অপশন দেওয়া রয়েছে সেই 3টে অপশন থেকে আমাদেরকে সঠিক উত্তর বেছে নিয়ে এর শূন্যস্থানে আমাদেরকে লিখতে হবে। তো এখানে শূন্যস্থানটা না দিলেও পারতো, যাই হোক দিয়েছে। বেশ, প্রথমটা আছে দি চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার। এবার বুঝতে পারছো এখানটা কিন্তু ছেলেটি ছেলে ছিল, মেয়ে ছিল না, তার জন্য এখানে হিজ ফাদার দেওয়া রয়েছে। আমি তাই জন্য বললাম ছবিটাতে কিছু ভুল রয়েছে। তো যাই হোক, দি চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু দি ড্যাশ ফর প্লাইং, অর্থাৎ চাষ করার জন্য কোথায় যাবে? ফিল্ডে, সিতে না হিলসে? ফিল্ড মানে জমি, সি মানে হচ্ছে যে সমুদ্র, আর হিলস মানে হচ্ছে যে পাহাড়। তা বুঝতে পারছো সে তার বাবার সাথে জমিতে যাবে অর্থাৎ মাঠে যাবে চাষ করার জন্য। তো প্রথম উত্তরটা পেয়ে গেলাম ফিল্ড। বিয়েরটা রয়েছে দি চাইল্ড উইল সিং টু দি হর্সেস অ্যালং উইথ দি, অর্থাৎ সেই ছেলেটি ঘোড়াদের উদ্দেশ্যে তার সাথে গান করবে। লার্ক, রেন না গাল, এই যে পাখির নামগুলো রয়েছে তো এটা আমরা প্রথম পাবো, এটা আমরা পাবো প্রথম স্ট্যান্ডাতে পাবো। এই যে প্রথম স্ট্যান্ডাতে রয়েছে আই উইল সিং টু দি পেশেন্ট হর্সেস উইথ দি লার্ক, অর্থাৎ লার্ক পাখি হচ্ছে ভরত পাখির সাথে, ঠিক আছে? এটা উত্তরটা লার্ক হবে। তো দি চাইল্ড উইল সিং টু দি হর্সেস অ্যালং উইথ দি লার্ক, ঠিক আছে? সিটটা রয়েছে দি ফাদার সিংস দি সিড সং হোয়াইল, অর্থাৎ সে বাবা বীচের গান করবে কখন? এটা উত্তরটা হবে যে যখন বীজ বপন করবেন। তো সোয়িংটা উত্তর হবে, কারণ রিপিংটা হবে না, কারণ রিপিংটা হচ্ছে শস্য কাটাতে তখন নয়, আর হারভেস্টিং এটা তো নয় চাষ করার সময়। তো এখানটা করে উত্তরটা আমরা তোমার দেখিয়ে দিচ্ছি। এই যে সেকেন্ড স্ট্যান্ডার্ডে ছিল যে এই সোয়িংয়ের সময় যে মাই ফাদার উইল সিং দি সিড সং, বাবা যে বীজ বপনের গানটা করবেন কখনোই বীজ বপন করার সময়। ডিটে রয়েছে রিপিং উইল বি ডান বাই দি ফাদার হোয়েন দি ফিল্ড ইজ, অর্থাৎ রিপিং যখন অর্থাৎ ফসল কাটা হবে তখন যে জমি রঙটা কীরকম হবে? রেড, লাল, ব্রাউন, বাদামি, গ্রিন, সবুজ। এটা হচ্ছে যে হবে ব্রাউনটা উত্তর হবে আমাদের, ব্রাউনটা উত্তর হবে। তো তোমার দেখিয়ে দিচ্ছি একবার। এই যে রিপিং করার সময় সে ফিল্ডে কীরকম ছিল? ব্রাউন, বাদামি রঙের, বোঝা যাচ্ছে? তাহলে উত্তরগুলো প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি যে প্রথমে এরটা হবে যে ফিল্ড, বি এরটা হবে লার্ক, সি এরটা হবে সোয়িং, আর ডি এরটা হবে ব্রাউন। হয়েছে? ভালো করে দেখানো। আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 2-তে চলে যাব। এখানে বলা হয়েছে যে এখানে শূন্যস্থান দেওয়া রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে আমাদেরকে তথ্য নিয়ে বা সেই লাইন তুলে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথমে এটা রয়েছে ড্যাশ উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড, অর্থাৎ কারা সেই ছেলেটির দিকে দলবদ্ধভাবে ধেয়ে আসবে। তো এখানে বুঝতে পারছো সেই প্রথমেই যে স্ট্যান্ডার্ড ছিল দি রুক্স, অর্থাৎ দাঁড় কাক, দি ক্রোজ,
সে কাক অ্যান্ড সিগাল অর্থাৎ গাংচিলেরা, এটা উত্তর হবে দি রুকস, দি ক্রোস অ্যান্ড দি সিগালস। বিয়েটা রয়েছে দি প্লাউ সং উইল ব্লেস দি ক্লিভিং শেয়ার, অর্থাৎ সেই প্লাউ সংটা অর্থাৎ চাষ করার গানটা কী সাহায্য করবে বা কী আশীর্বাদ করবে, আশীর্বাদ করবে এটাই যে যে মাটিগুলো যেন কেটে দুভাগ হয়ে যায়। তো এটা তোমরা বুঝতে পারছো না, আমি দেখো দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। এখানে যে প্রথম যে প্যারাতে বা প্রথম স্ট্যান্জাতে ছিল যে মাই ফাদার উইল সিং দি প্লাউ সং, এই তো যে প্লাউ সং চাষ করার গানটা করার পর কী হবে যে দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার, যেটা এই জমিটাকে কেটে দুভাগ করে দেবে, বা এটা এরকম নয় যে জমিটাকে বলছে না, মাটিটাকে কেটে দুভাগ করে দেওয়ার যে আশীর্বাদ করবে। তো এটাই আমাদের করতে হয়েছে যে ব্লেস দি ক্লিভিং শেয়ার। বুঝা গেল? দি প্লাউ সং উইল ব্লেস দি ক্লিভিং শেয়ার। সিটা রয়েছে দি চাইল্ড উইল গো টু দি রেড ফিল্ড বাই দি সি ফর সোয়িং, অর্থাৎ ছেলেটি সেই বীজ বপন করার জন্য কোথায় যাবে, এখানটা করে প্রশ্নটা এইভাবে দেওয়া রয়েছে। তো আমি এখানে উত্তরটা যে শূন্যস্থানে যে উইল গো টু দি রেড ফিল্ড, লাল জমিতে যাবে, বাই দ্য সি সমুদ্রের ধারে, এটা সেকেন্ড স্ট্যান্জাতে রয়েছে। তোমরা বুঝতে পারবে, দেখো আই উইল গো উইথ মাই ফাদার এ সোয়িং, এই যে সোয়িং কথাটা রয়েছে, আচ্ছা বীজ বপন করতে কোথায়, যে টু দি রেড ফিল্ড বাই দ্য সি, এটা আমাদের উত্তর হয়েছে যে টু দি রেড ফিল্ড বাই দ্য সি, এটা আমাদের লিখতে হয়েছে। দি চাইল্ড উইল গো টু দি রেড ফিল্ড বাই দ্য সি ফর সোয়িং, বীজ বপন করার জন্য শিশুটি সমুদ্রের ধারে লাল জমিতে যাবে। আর শেষেটা রয়েছে ডিএডটা, দি রিপার্স আর ট্যান ফেস্ট, অর্থাৎ যে যারা ফসল কাটছে তাদের মুখটা বাদাম মানে তামাটে রঙের হয়ে গেছে, বিকজ কারণটা কি, দে আর রিপিং ইন দি হিট অফ সান, অর্থাৎ তারা যে ফসল কাটছে কোথায়, যে সেই সূর্যের প্রখর তাপে। এই যে এখানে রয়েছে I will sing to the weary reapers with the rain in the heat of the sun. বুঝা গেল? এখানটা করে ইন দি হিট অফ দি সান, এটা উত্তর আমাদের হয়েছে। তো দেখে নাও এখানে অ্যাক্টিভিটি 3তে রয়েছে একটা প্রশ্ন রয়েছে, অ্যান্সার দি ফলোইং কোশ্চেন। এখানে এই প্রশ্নটা না খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, তবুও আমি করে দিয়েছি। দেখো প্রশ্নটা বলেছে, হোয়াই উইল দি ফাদার অ্যান্ড দি চাইল্ড সিং হোয়াইল প্লাউইং সোয়িং অ্যান্ড রিপিং, কেন সে বাবা এবং সে শিশুটি গান করছিল চাষ করার সময়, বীজ বপন করার সময় এবং ফসল কাটার সময়। তো এখানে দেখবে তোমরা তো যারা চাষির ছেলে তারা জানবে, বা যারা পরিশ্রম করে সেই সমস্ত তোমাদের বাবারা তো জানতে পারবে যে গান করলে পরিশ্রমটা লাঘু হয়, মানে কমে যায়। যে কোনো পরিশ্রম করার সময় গান করা হয় তো সেই পরিশ্রমটা বোঝা যায় না। তো তার জন্যই যারা কাজ করেন যে কোনো জায়গাতে সেখানে গান করে করে কাজ করেন, তার জন্য পরিশ্রমটা বোঝা যায় না। তো উত্তরটা এটাই যে দি ফার্মার অ্যান্ড দি চাইল্ড উইল সিং হোয়াইল প্লাউইং সোয়িং অ্যান্ড রিপিং টু রিডিউস দ্য হার্ড ওয়ার্ক অফ ফার্মিং, যে চাষ করার যে কঠোর পরিশ্রম সেটাকে কম করার জন্য। আর দে অলসো উইল এনজয় ইট, তারা অবশ্যই এটাকে আনন্দ করবে, তার জন্য গানটা করবে। অ্যাক্টিভিটি 4 এখানে রয়েছে যে চার্ট তৈরি করতে হবে, নেম অফ বার্ডস। তো এখানটা করে আমার একটু ভুল হয়েছে, তো যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি, ভুলটা সেরকম কিছু নয়। যে নেম অফ বার্ডস, যে পাখিদের নাম আর তারা কী করছিল। এখানে বইয়ের মধ্যে এখানে ব্লকিং কথাটা কিন্তু কোথাও নেই, ঠিক আছে, ব্লকিং কথা নেই। কিন্তু ফ্লকিং কথাটার অর্থ হচ্ছে দলবদ্ধভাবে ধেয়ে আসা, দলবদ্ধভাবে আসা, সেটা সব পাখিগুলো এসেছিলো, প্রত্যেক স্ট্যান্ডাতে কিন্তু এই কথাটা ছিল যে উইল কাম ফ্লকিং আফটার মি। প্রথম স্ট্যান্ডা ছিল দি রুকস, দি ক্রোস অ্যান্ড দি সিগাস, তার জন্য প্রথম স্ট্যান্ডা থেকে আমি এটা তুলে নিয়ে লিখেছি ফ্লকিং। তারপর বিয়েটা রয়েছে যে ব্লকিং, এটা আমি বুঝতে পারিনি, তাই এটা সেকেন্ড স্ট্যান্ডা থেকে যে দি মালস, দি রবিনস অ্যান্ড দি থ্রাসেস, এটা লিখেছি। 3 নম্বর যে সিঙ্গিং, গান করছিল, এখানে চাইল্ড আর ফাদারটা কেটে দেবে তোমরা, এটা ভুল হয়ে গেছে, এটা একটু মিস্টেক হয়ে গেছে। যে এখানটা করা হবে লার্ক, ফিঞ্চ আর রেন, এই 3টে পাখির নাম হবে যে গান করছিল এরা, তারা লার্ক ভরত পাখি, ফিঞ্চ একটা গায়ক পাখি এবং রেনও একটা গায়ক পাখি, তো এরা গান করছিল। বুঝতে পারলে? বাকিগুলো ঠিকই রয়েছে। এবার অ্যাক্টিভিটি 5 রয়েছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন ইন দি কমপ্লিট সেন্টেন্স, সম্পূর্ণ বাক্যে আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে।
এটা রয়েছে হোয়াট আর দি 3 স্টেজ অফ ফার্মিং, অর্থাৎ চাষ করার যে 3টে স্টেজ বা ধাপ সেগুলো কী কী। 3টে স্টেজ হলো যে প্রথমে জমি চাষ করবেন, জমি যে চাষ করা প্রথমে, তারপর হচ্ছে যে বীজ বপন, তারপর হচ্ছে যে ফসল কাটা। যাই হোক, এখানটা করে ঘামের জন্য আমার যে লেখাটা ঠিক হচ্ছে না। তো প্রথমেরটা আমরা উত্তরটা এভাবে লিখব যে দি 3 স্টেজেস অফ দি ফার্মিং আর, অর্থাৎ যে চাষ করার 3টে ধাপ হলো প্লাউইং চাষ করা, সোয়িং বীজ বপন করা, অ্যান্ড রিপিং এবং ফসল কাটা। বিটা রয়েছে হোয়াট আর দি ডিফারেন্ট কালার্স অফ দি ফিল্ড অ্যাট দি ডিফারেন্ট স্টেজেস অফ ফার্মিং, অর্থাৎ চাষ করার সময় যে 3টে ধাপ রয়েছে সেই 3টে ধাপে যে কীভাবে জমির রঙগুলো পরিবর্তন হয় সেটা লিখতে বলেছে। তো প্রথমে যে আমি প্রথমে ভালো করে বোঝানোর সময় মানে কবিতাটা বলার সময় বুঝেছি যে যখন চাষ করা হয় তখন জমিটা সবুজ থাকে, কারণ ঘাস থাকে তার জন্য সবুজ দেখায়। তারপর যখন চাষ হয়ে যখন বীজ বপন করতে হয় তখন সেটা জল দেওয়া হয়, তার জন্য সেটা লাল রঙের হয়ে যায়, তারপর সেটা বীজ বপন করার সময় এবং শেষে যখন শস্য হয়ে যায় এবং শস্য পেকে যায় তখন সেটা বাদামি রঙের হয়। তো উত্তরটা এভাবে হবে দি কালার অফ দি ফিল্ড ইজ গ্রিন অ্যাট দি টাইম অফ প্লাউইং, অর্থাৎ চাষ করার সময় সবুজ রঙের। ইট ইজ রেড অ্যাট দি টাইম অফ সোয়িং, ইট ইজ রেড লাল হয়ে যায় সেটা বীজ বপন করার সময়। অ্যান্ড অ্যাট লাস্ট ইট ইজ ব্রাউন অ্যাট দি টাইম অফ রিপিং, এবং এর শেষ পর্যন্ত যেটা ফসল কাটার সময় সেটা বাদামি রঙের হয়ে যায়। তো দেখে নাও, আমরা এর পরবর্তী দুটো প্রশ্ন রয়েছে সি এবং ডি, সে দুটো আমরা করব। যে সিটে রয়েছে হোয়াট সং টু দি ওয়াইজ মেন নো, অর্থাৎ জ্ঞানী মানুষরা কোন গানটা জানে। জ্ঞানী মানুষরা জানা সিড সং, এটা সেকেন্ড স্ট্যান্ডাতে রয়েছে। এটা তোমরা দেখতে পাবে যে অ্যান্ড মাই ফাদার উইল সিং দি সিড সং দ্যাট অনলি দ্য ওয়াইজ মেন নো, অর্থাৎ জ্ঞানী মানুষরা জানে সেই সিড সংটা, অর্থাৎ বীজ বপন করা গানটা সেটাই। তার উত্তরটাই হবে দি ওয়াইজ মেন নো দি সিড সং, অর্থাৎ জ্ঞানী মানুষরা জানে বীজ বপনের গান। আর ডিটে রয়েছে অ্যাট হোয়াট স্টেজ অফ ফার্মিং ইজ দি স্কাই রিকোয়ার্ড, অর্থাৎ কোন স্টেজে, অর্থাৎ চাষের কোন স্টেজে কাস্তের প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ ফসল কাটার সময় কাস্তের প্রয়োজন হয়ে থাকে, এটা আমরা জানি। তো উত্তরটা এভাবে লিখবো অ্যাট দি স্টেজ অফ রিপিং, অ্যাট দি স্টেজ অফ রিপিং এর উত্তর আমাদের, অর্থাৎ যে ফসল কাটার ধাপে বা সময়ে দি স্কাই ইজ রিকোয়ার্ড, অর্থাৎ কাস্তের প্রয়োজন হয়ে থাকে, কাস্তের প্রয়োজন হয়। তো আমাদের এখানে প্রশ্নগুলো উত্তর সম্পন্ন হলো। এবার এখানে আমাদের কি রয়েছে, অ্যাক্টিভিটি 6A-তে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ এই সমস্ত শূন্যস্থান আমাদেরকে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে সম্পন্ন করতে হবে। প্রথমেরটা হবে উই ওয়েন্ট টু দি পার্ক, আমরা একটা সেই পার্কে গিয়েছিলাম। অ্যান্ড হ্যাড এ পিকনিক, এবং আমাদের একটা পিকনিক হয়েছিল। আই প্লেড অন এ স্লাইড, আমি একটা স্লাইডের উপর খেলা করেছিলাম। অ্যান্ড হ্যাড এ চকলেট, এবং একটা চকলেট খেয়েছিলাম। এখানে হ্যাড এ চকলেট মানে চকলেট ছিল না, ঠিক আছে, এখানে হ্যাড এ চকলেট মানে চকলেট খাওয়া। দেন উই টুক এ ওয়াক, এবং তারপর আমরা একটু হেঁটেছিলাম। এখানে টুক মানে নেওয়া নিয়েছিল সেটা নয়, কিন্তু এখানে হাঁটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। বেশ, এখানে বলেছে 6B-তে আইডেন্টিফাই দি টাইপস অফ সেন্টেন্স গিভেন বিলো, অর্থাৎ নিচে যে সমস্ত সেন্টেন্স দেওয়া রয়েছে সেগুলো চিহ্নিত করতে হবে যে কোনটা কী ধরনের সেন্টেন্স। তো প্রথমে একটা রয়েছে ক্যান উই গো দেয়ার, আমরা কি সেখানে যেতে পারি, এটা প্রশ্ন করছে। তো সেটা হবে প্রশ্নবোধক বাক্য, যেটা বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। কী বলা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স। দুইটা রয়েছে হোয়াট ফান দে হ্যাড, তারা কি আনন্দ করেছিল, এটা হ্যাড রয়েছে পাস্ট টেন্সে। তো এখানটা করেছে শেষে বিস্ময়সূচক চিহ্নটা রয়েছে। তো এই চিহ্নটার জন্য আমরা জানি এগুলো এক্সক্লামেটরি, অর্থাৎ বিস্ময়বোধক বাক্য বা এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে থাকে। কি বললাম, এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য। আর তিনটা রয়েছে সি ওয়াজ নট ওয়েল, সে এখন ভালো নেই, সে ভালো ছিল না, এটা একটা নাবাচক বাক্য আসছে, তাই নেগেটিভ সেন্টেন্স। কি বললাম, নেগেটিভ সেন্টেন্স, নাবাচক বাক্য। আর চারটে রয়েছে সিট ডাউন, বসে পড়ো, এটা একটা আদেশ করছে, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, অনুরোধ,
উপদেশ এগুলো হলে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো দেখে নাও, আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 7A তে চলে যাব। এখানে তোমরা লক্ষ্য করবে যে বলা রয়েছে যে, এটা জুম করা যাক একটু, যে ফাইন্ড দি সিনোনিম অফ দি ফলোয়িং ওয়ার্ডস অর এক্সপ্রেশন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ যে কবিতা থেকে এই সমস্ত যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো যে কাছাকাছি মিনিং বা অনুভূতি যেটা বলছে সেগুলো, সেই সমস্ত বাক্য সেই সমস্ত শব্দ খুঁজে বের করতে হবে। তো একটা রয়েছে গ্যাদারিং ইন এ গ্রুপ, অর্থাৎ একটা দলে একসঙ্গে দলে থাকা, সেটা হচ্ছে যেটা ছিল দলবদ্ধভাবে থাকা। সে প্রত্যেক স্ট্যান্ডাতে একটা করেই ছিল, এই ফ্লকিং কথাটা ছিল। ফ্লকিং কথা হচ্ছে দলবদ্ধভাবে থাকা, সেই যেমন পাখিগুলো দলবদ্ধভাবে ধাওয়া করে আসছিলো, এই কথাটা ফ্লকিং কথাটা ছিল। তো ফ্লকিংটা আমাদের প্রথমটার উত্তর হলো। দুইটা রয়েছে নট পুলিশ, মানে বোকা নয়, তার মানে কি বুদ্ধিমান বা জ্ঞানী। এখানে জ্ঞানী মানুষটা কথাটা ছিল যে জ্ঞানী মানুষেরা বীজ বপনের গানটা জানে, তো এটা ওয়াইজ। আমরা দুই উত্তরটা পেলাম ওয়াইজ। তিনটা রয়েছে পার্সনস হু প্লান্ট সিডস, অর্থাৎ সে মানুষেরা যারা বীজ বপন করে তাদের বলা হয় বীজ বপনকারী, অর্থাৎ সোয়ার্স। কী বলা হয়? সোয়ার্স। এটা সেকেন্ড স্ট্যান্ডার্ডে ছিল, দেখবে তোমরা সোয়ার্স। আর 4 নম্বর থিংস ইউজ টু রিপ কর্ন, অর্থাৎ একটা জিনিস বা বস্তু যেটা ব্যবহার করা হয়ে থাকে ফসল কাটার সময়, তো এটা স্কাইথ, মানে কাস্তে। ঠিক আছে, কী বললাম? কাস্তে, যেটা স্কাইথ। দেখে নাও এবার এখানে 7B-তে রয়েছে ম্যাচ দি ফলোয়িং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার অপোজিট ইন কলাম বি, অর্থাৎ বিপরীত শব্দ আমাদেরকে যে এর সঙ্গে বি মেলাতে হবে, বিপরীত শব্দ। প্রথমে রয়েছে কলাম এতে একটা পেশেন্ট, মানে ধৈর্য, এটা হচ্ছে ইমপেশেন্ট অধৈর্য। এটা পেশেন্টের আগে আই এম যেটা প্রিফিক্স যোগ হয়ে সেটা বিপরীত শব্দ হয়েছে ইমপেশেন্ট। বুঝে গেল? পেশেন্ট, ইমপেশেন্ট। দুইটা রয়েছে ওয়াইজ, মানে হচ্ছে জ্ঞানী, আর এটাও আনওয়াইজ করা রয়েছে, যেটা প্রিফিক্স যোগ করা হয়েছে সামনে ইউএন যোগ করে, যেটা অপোজিট করা হয়েছে। বুঝে গেল? ওয়াইজ, আনওয়াইজ। 16 মানে জানি আমরা যে খুবই ধীর গতি, আর সেটা হচ্ছে ধীর, আর এটা ফাস্ট, এটা কিছু যোগ হয়নি, এটা 16 ফাস্ট। আর জয় মানে জয়েস মানে আনন্দ, আর শেষে যেটা পড়ে রয়েছে সর মানে হচ্ছে যে দুঃখ। তো আমরা পেয়ে গেলাম 4টে উত্তর। তো তোমরা দেখে নাও, আমি পরবর্তী অ্যাক্টিভিটিতে চলে যাব। এখানে একটা গল্প রয়েছে, সেই গল্পটা আমি লিখেছি, দেখে নাও। রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস বেসড অন দি ফলোয়িং হিন্টস। নিচে যে হিন্টসটা রয়েছে সেই হিন্টস ধরে ধরে এই গল্পটাকে তৈরি করতে হবে। আমি হিন্টসগুলো পড়ছি না, আমি একবারে গল্পটা শুরু করছি। গল্পটার নাম দেওয়া হয়েছে দি ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স, কৃষক এবং তার কুঁড়ে ছেলেরা। কুঁড়ে মানে হচ্ছে যে অলস এক কথায়, ঠিক আছে? এটা অলস বলতে কুঁড়ে বোঝানো হচ্ছে। তো প্রথমে শুরু হচ্ছে, ওয়ান্স অ্যান ওল্ড ফার্মার ওয়াজ ভেরি আনহ্যাপি, মানে একদা এক বৃদ্ধ কৃষক ভীষণই অসুখী ছিলেন। এখানটা করে কালারটা একটু চেঞ্জ করা যেতে পারে। অ্যাজ হি সন্স ওয়ার লেজি, কারণটা কি ছিল যে এই কৃষকটি বা চাষিটি অনেক দুঃখিত ছিলেন। কারণটা ছিল ওনার ছেলেগুলো ভীষণই অলস ছিল। ওয়ান ডে দি ফার্মার থট অফ এ প্ল্যান, একদিন সেই চাষি একটা বুদ্ধি খাটালেন। হি কল্ড হিজ লেজি সন্স, তিনি ওনার অলস ছেলেদেরকে ডাকলেন। দেন হি টোল্ড হিজ সন্স অ্যাবাউট দি ট্রেজার হুইচ ওয়াজ স্টোরড ইন দি ফিল্ড, তারপর তিনি কী করলেন, সেই তার ছেলেদেরকে বললেন সেই খাজনার ব্যাপারে, যেটা মাঠের মধ্যে স্টোর করা রয়েছে বা জমা রয়েছে। হি আস্কড দেম, তিনি তাদেরকে বললেন টু ডিগ ইট আপ, এটাকে খুঁড়ে তুলে নিতে। দি সন্স ডাগ আপ দি ফিল্ড, সেই ছেলেরা সেই মাঠটা খুঁড়ল, বাট ডিড নট ফাইন্ড এনি ট্রেজার, কিন্তু কোনো খাজানা পেল না। দেন দি ফার্মার অ্যাডভাইসড দেম, তারপর সেই কৃষক তাদেরকে বা চাষি তাদেরকে উপদেশ দিলেন টু শো সিড ইন দি ফিল্ড, সেই জমিতে বীজ বপন করতে।
দে অলসো ডিড ইট, তারা সেটা করলো। অ্যান্ড গট এ রিচ হারভেস্ট, এবং একটা ভীষণ পরিমাণে ফসল পেলো। বাই সেলিং দিস, সেটা বিক্রি করে দে গট এ হিউজ অ্যামাউন্ট, তারা একটা ভীষণ রকমের অ্যামাউন্ট বা টাকা পেলো। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত দি আন্ডারস্টুড, তারা বুঝতে পারলো দি ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, অর্থাৎ যে কঠোর পরিশ্রমের দামটা কতটা। তো এখানে গল্পটা খুবই সুন্দর গল্প, এই গল্পটা তোমাদেরকে পরীক্ষা আসতে পারে। তো যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিতে পারো এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য। এবার আজকে লাস্ট অ্যাক্টিভিটি 8B-তে রয়েছে। এখানে রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড ডেসক্রাইবিং ইউর ফেভারিট সিজন, তোমার ফেভারিট সিজন সম্পর্কে যে 60টা ওয়ার্ডে লিখতে হবে। তো এই এই যে এই যে প্যারাগ্রাফটা, এটা খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে যে ইউর ফেভারিট সিজন সম্পর্কে লিখতে। এটা খুব সুন্দর লিখে দিয়েছি, দেখে নাও। মাই ফেভারিট সিজন, আমার প্রিয় ঋতু। দেয়ার আর 6 সিজন ইন আওয়ার বেঙ্গল, আমাদের বাংলাতে 6টা ঋতু রয়েছে। আমরা জানি আমাদের বাংলায় 6টা ঋতু রয়েছে। মাই ফেভারিট সিজন, সরি এখানটা ইজটা বাদ গিয়েছে। মাই ফেভারিট সিজন, তারপর ইজটা তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। ইজ, সিজন ইজ অটাম, আমার প্রিয় ঋতু হলো যে যেটা আমরা বলে থাকি শরৎকাল। ইট ইজ এ সিজন অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, এটা একটা ঋতু হলো যে ঋতুতে ফুল এবং ফল রয়েছে। কোন কোন ফুল রয়েছে? শিউলি, লিলি, লোটাস ব্লুজম ইন দিস সিজন। শিউলি, লিলি অর্থাৎ পদ্ম এবং লোটাস, শালুক, এই সমস্ত ফুল এখানে এই সময় ফুটে। উই অলসো হ্যাভ মেনি ভেজিটেবলস, আমরা অনেক শাকসবজি পেয়ে থাকি। লাইক পটাটো, ক্যাবেজ, স্পিনাক এটসেট্রা, অর্থাৎ আলু, তারপর বাঁধাকপি এবং পালং শাক। দি গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার সবথেকে বড় উৎসব দুর্গাপূজা ইজ ইন দিস সিজন, অর্থাৎ দুর্গাপূজা হয়ে থাকে এই ঋতুতে। উই বাই নিউ ড্রেসেস ইন দিস ফেস্টিভ্যাল, এই সময় আমরা নতুন জামা কিনে থাকি। উই অলসো হ্যাভ লক্ষ্মী পূজা, এই সময় আমাদের লক্ষ্মী পুজো হয়ে থাকে। দি ওয়েদার ইজ ভেরি চার্মিং ইন দিস সিজন, এই সময় যে ওয়েদারটা অর্থাৎ যে আবহাওয়াটা খুবই সুন্দর থাকে, কারণ এই সময় আকাশে নীল আকাশ থাকে, মেঘ থাকে না, সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়, খুব সুন্দর মনোরম ওয়েদার থাকে, না ঠান্ডা না গরম, তার জন্য এই সিজনটা আমার খুব ভালো লাগে। দেয়ারফর ইট ইজ মাই ফেভারিট সিজন, যার জন্য এটাই হলো আমার প্রিয় ঋতু। ঠিক আছে, তোমরা দেখে নাও। আর এখানটা করে মাই ফেভারিট সিজনের পরে ইজটা তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। ইজটা আমি মিস্টেক হয়ে গেছে টাইপিং করার সময়। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও যারা দেখছো যে তোমাদের বন্ধুদের প্রয়োজন রয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমি এইভাবে সমস্ত ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো খুব সহজ সরলভাবে এবং সুন্দরভাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। চলো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিও।